কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই দ্রুত একটু লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকে আমরা সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে ক্লাস করব, ঠিক আছে? দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে ক্লাস করব। তার আগে সবাই একটু জানিয়ে দাও তোমরা কেমন আছো। সবাই সবাই কেমন আছো তোমরা? সবাই কি সুস্থ আছো? দ্রুত সবাই একটু জয়েন হয়ে যাও লাইভ ক্লাসে। লামিয়া রহমান বলছে আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো লামিয়া? রুনাক তো চাল ভালো। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, আমরা আজকে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের ক্লাস করব। অধ্যায়টার নাম হচ্ছে সমাজবিজ্ঞানের প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ এবং সভ্যতা। আর প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ এবং সভ্যতা, তাহলে প্রত্নতত্ত্ব বিষয়গুলো আমাদের জানতে হবে। তার আগে সবাই একটু জয়েন হয়ে যাও। সবাইকে একটু, যাদের ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু জানিয়ে দাও। সবাই দ্রুত জয়েন হয়ে যাই। সঞ্জিদা আক্তার আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সঞ্জিদা? ইসরাত হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যায়। হ্যাঁ, দ্রুত। হ্যাঁ, বেশি দেরি করলাম না, বেশি দেরি করার নেই। সৌরভ হোসেন আমজাদ, কেমন আছো ভাইয়া? সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাই আমরা। সবাই সবাই তোমার ফ্রেন্ডস, যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু মেনশন দিয়ে দিই আমরা। যাদের বন্ধু বান্ধব এখনও যুক্ত হয়নি, যাদের কলেজ মেট এখনও জয়েন হয়নি, তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। রূপম বলছে ভাইয়া কেমন আছেন? এই তো মোটামুটি ভালো আছে ভাইয়া। অসুস্থ হয়ে গেছিলাম, এখনও অসুস্থ হয়েই আছি। নুসরাত জাহান রাত্রি বলছে আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাত্রি, কেমন আছো তুমি? সবাই ভালো আছো আশা করি। সবাই সুস্থ থাকো, এটাই দোয়া করি। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি নাকি? মোটামুটি প্রায় 60 জন উপস্থিত হয়ে গেছে। নাবিলা ইসলাম বলছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। অঙ্কন হোসেন বলছেন কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আমরা কিন্তু সমাজবিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায় কিন্তু করে ফেলছি, তাই না? প্রথম, দ্বিতীয় এবং সপ্তম অধ্যায় করে ফেলছি। আমরা আজকে করব হচ্ছে তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটা অধ্যায় আমরা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত যদি এ টু জেড ধরে ধরে করি, তাহলে এই তিনটা অধ্যায় থেকে আমাদের প্রায় 2টা সিকিউ কমন পড়বে। কয়টা সিকিউ বলছি? 2টা সিকিউ কমন পড়বে। হ্যাঁ, এই 2টা সিকিউ কমন পড়লে তোমার কিন্তু 20 মার্ক শিওর, এবং এমসিকিউ তো থাকতেছে। তাহলে আমরা প্রথমেই বলছি, দেখো, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ সভ্যতা। তাহলে ভাইয়া প্রত্নতত্ত্বটা কি বলো তো? প্রত্নতত্ত্ব মানে কি? প্রত্নতত্ত্ব মানে হচ্ছে পুরাতন কোনো কিছু। কি বললাম? পুরাতন কোনো কিছু। তার পুরাতন মানে কি? তোমার কি পুরনো জামার কথা বলেছে, না পুরনো সভ্যতার কথা বলেছে, না পুরনো খাদ্যাভ্যাসের কথা বলেছে? আসলে পুরনো বলতে প্রাচীন আমলের কোনো কিছু কথা বলেছে, যেটা নিয়ে প্রত্নতাত্ত্বিকেরা গবেষণা করে। অর্থাৎ প্রত্নতত্ত্ব মানে পুরাতন কোনো কিছু নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। এই প্রত্নতাত্ত্বিকের কাজ কি? এরা পুরাতন কোনো কিছু, অর্থাৎ মানুষের আচার আচরণ, জীবন প্রণালী, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, সভ্যতা সবকিছু নিয়ে গবেষণা করে এই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কি কি পরিবর্তন নিয়ে এসছে, কি কি পদক্ষেপ করছে, এই অধ্যায়ে পূর্ববর্তী আলোচনা। ঠিক আছে? তারপর হচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম। তাহলে আমরা এই প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের যে সমাজ সভ্যতা, এটা আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তাহলে প্রথমে আসি, এই প্রত্নতত্ত্ব জিনিসটা কি। দেখো, এই যে দেখো, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন হবে। ঠিক আছে? প্রত্নতত্ত্বের ধারণা এবং উৎস, দেখো এখান থেকেই আমাদের এমসিকিউ প্রশ্ন হবে। একটু খেয়াল করো। প্রথমে বলছে কি, দেখো তো ভাইয়া, যে প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের একটি বিশেষ শাখা। প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আর্কিওলজি।
মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যে প্রত্নতত্ত্বের ইংরেজি হচ্ছে কি আর্কিওলজি। এই আর্কিওলজি শব্দটি আসছে কি শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। আমি বলছিলাম যে বাংলা মানে যতগুলো শব্দ আসছে তোমার শুধু পরিণতি না, মানে সমাজবিজ্ঞান না, পরিণতি, ভূগোল, মনোবিজ্ঞান যেগুলো আসুক সবগুলোই বেশিরভাগই আসছে হচ্ছে ল্যাটিন এবং গ্রিক থেকে। বেশিরভাগই আসছে কি ল্যাটিন প্লাস গ্রিক থেকে, বোঝা গেছে? এই সবগুলো শব্দ কিন্তু ল্যাটিন প্লাস গ্রিক শব্দ থেকে আসছে। তাহলে কি বলছে দেখো, এই আর্কিওলজি শব্দটি এসছে গ্রিক শব্দ আর্কায়াস থেকে। কি শব্দ থেকে? দেখো আর্কায়াস থেকে, ঠিক আছে। গ্রিক শব্দ হচ্ছে আর্কায়াস থেকে। আর্কায়াস শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। এই আর্কায়াস শব্দ হচ্ছে কি প্রাচীন, এবং আসছে হচ্ছে লগিয়া, লগিয়া থেকে। লগিয়া মানে কি বিদ্যা, বা এখানে তুমি লগসও বলতে পারো, ঠিক আছে। তাহলে এখানে লগিয়া শব্দ অর্থ কি বিদ্যা। তার মানে আর্কিওলজি হচ্ছে, আর্কিওলজি একটা হচ্ছে কি শব্দ? গ্রিক শব্দ থেকে আসছে। তাহলে গ্রিক শব্দ কি কি? একটা হচ্ছে আর্কিয়াস এবং একটা হচ্ছে লগিয়া। আর্কিয়াস মানে হচ্ছে কি প্রাচীন, এবং লগিয়া মানে হচ্ছে কি বিদ্যা। তাহলে আর্কিওলজি মানে বোঝাচ্ছে যে প্রাচীন বিদ্যা, অর্থাৎ পুরাতন কোনো কিছু নিয়ে বিদ্যা, সেটা হচ্ছে কি আর্কিওলজি। তাহলে এই যে সুতরাং শব্দগতভাবে আর্কিওলজি মানে হচ্ছে প্রাচীন বিদ্যা, ঠিক আছে। তাহলে আর্কিওলজি মানে কি প্রাচীন বিদ্যা, এবং এটা কোন শব্দ থেকে আসছে? আর্কিওলজি শব্দটি গ্রিক শব্দ থেকে আসছে। মনে থাকবে কোন শব্দ থেকে আসছে বলো তো ভাইয়া? গ্রিক শব্দ থেকে আসছে। ল্যাটিন শব্দ চেনার কি কিছু টিপস আছে? এখানে ল্যাটিন শব্দ চেনার কিছু টিপস নাই, তোমাকে মনে রাখতে হবে। যেমন সিভিক্স, তারপর হচ্ছে সিভিটাস, ঠিক আছে, এগুলো ল্যাটিন শব্দ থেকে আসা। আচ্ছা, এরপর কি বলছে দেখো, আচ্ছা জুম করছি, ঠিক আছে। এই বলছে প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্য হচ্ছে প্রাচীনকালে মানুষের ইতিহাস খুঁজে বের করা। তাহলে প্রত্নতত্ত্বের প্রধান লক্ষণ কি বলতো? এই যে মানুষের প্রাচীন ইতিহাস। মানুষের প্রাচীন ইতিহাস মানে কি? মানুষের প্রাচীন ইতিহাস বলতে এই সময় আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি এই জায়গায় কি মানুষ বসবাস করেছে কিনা, বা আগেকার মানুষের সমাজ সভ্যতা কেমন ছিল, তাদের ধর্ম কেমন ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল, তারা কিভাবে জীবনযাপন করত, তাদের পরিবার ব্যবস্থা কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, এইগুলো ইতিহাস। তাহলে এইগুলো প্রাচীনকাল ইতিহাস খুঁজে বের করা। পুরনো বস্তু আবিষ্কার। পুরনো বস্তু আবিষ্কার মানে কি? যেমন এই যে পাহাড়পুর নাই, পাহাড়পুর, এই যে পাহাড়পুরের বৌদ্ধবিহার, তারপরে হচ্ছে তোমার পোড়ামাটির ফলক, টেরাকোটা, তারপরে যে বিভিন্ন নকশা, এগুলো বের করা, তারপর বিশ্লেষণ করা, তারপর হচ্ছে কি মানুষের ইতিহাসের ব্যাখ্যা প্রদান করা, কিন্তু এই প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্য এগুলো, ঠিক আছে। তাহলে প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্য কেমন? যদি প্রশ্ন হয় যে প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্যগুলো কি কি, তাহলে পারা যাবে না। যা প্রত্নতত্ত্ব বলতে কি বোঝো? পারা যাবে? প্রত্নতত্ত্ব বলতে কি বোঝাচ্ছে বলতো? প্রত্নতত্ত্ব বলতে বোঝাচ্ছে যে মানুষের মানে পুরাতন কোনো কিছু। প্রত্নতত্ত্ব মানে পুরাতন, মনে রাখবে যে প্রত্নতত্ত্ব মানে হচ্ছে পুরাতন। আর এই পুরাতন কিছু নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় কি প্রত্নতাত্ত্বিক। এবার আসি, এই যে দেখো, এবার হচ্ছে প্রত্নতাত্ত্বিকরা যেসব উপায়ে প্রাচীন সমাজে ইতিবৃত্ত তুলে ধরার চেষ্টা করেন, সেটা এই জিনিসগুলো কিন্তু তুলে ধরেছেন। কিভাবে তুলে ধরেছেন দেখেন, সংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব, সময় নির্ধারণ, পরিমাপ এবং সংরক্ষণ এবং খনন কার্য। আচ্ছা, এই চারটা বিশ্লেষণ করে আগে। প্রথমে বলছে সংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব। তাহলে এই যে সংস্কৃতি এবং প্রত্নতাত্ত্বিকেরা কি করছে? পুরনো সংস্কৃতিকে তুলে ধরছে এবং পুরাতন কোনো কিছুকে তুলে ধরছে। এটা হচ্ছে কি সংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব। এবার দেখো সময় নির্ধারণ। আচ্ছা, ধরো বাঙালি যে জাতি, এই জাতির বয়স কত, বাংলা ভাষার বয়স কত, বাঙালি সংস্কৃতি কি, আমরা বলি না যে মাছে ভাতে বাঙালি, এই যে সংস্কৃতি কোথা থেকে আসছে, কিভাবে আমরা বাঙালি সভ্যতায় মিশে গেছে, আবার আমরা কিভাবে অন্য অন্য কালচারগুলো বাংলা সভ্যতায় চলে আসছে, উপজাতিদের বিভিন্ন কালচার বাংলা সভ্যতায় চলে আসছে, কিভাবে আসছে, এই জিনিসগুলো একটা সময় থাকে, এই সময় নির্ধারণ। এবার আসি পরিমাপ এবং সংরক্ষণ। আচ্ছা, আমরা অনেকেই মনে করি, ধরো একটা তুমি একটা পুকুর খুঁড়তেছো বা দিঘি খুঁড়তেছো, এই দিঘি খোঁড়ার সময় তুমি একটা হচ্ছে সোনার মূর্তি পাইলে সাপোজ, ঠিক আছে, যদিও এখন কেউ আর দেয় না, পাইলে সোনার মূর্তি পাইলে, এই সোনার মূর্তিটা আমরা মনে করি যে প্রত্নতাত্ত্বিকে যখন নিয়ে যায়, আমরা মনে করি যে প্রত্নতাত্ত্বিকেরা এটা হচ্ছে বিক্রি করে টাকা পয়সা মানে খেয়ে নেয়। আসলে এমন না, এরা ওই জিনিসটা পরিমাপ করে এবং সংরক্ষণ করে। এরা কোথায় সংরক্ষণ করে? জাদুঘরে সংরক্ষণ করে। এই যে জাদুঘর, বিভিন্ন জাদুঘরে এটা কিন্তু সংরক্ষিত করে রাখে বিভিন্ন জিনিস, প্রাচীন ইতিহাসে যেগুলো জিনিস যেগুলো রাজারা ব্যবহার করছে, মানে যেটা বড় বড় কাজে ব্যবহৃত হয়েছে, আইন প্রণালী কাজে ব্যবহৃত হয়েছে, সেগুলো কিন্তু তারা কি করে? সংরক্ষণ করে রাখে। এরপর হচ্ছে খনন কার্য। আচ্ছা, খনন কার্য মানে আমরা যে কোনো কিছু বুঝি যে খোঁড়া, তাই না, মানে মাটি খোঁড়া আর কি খনন কার্য। অর্থাৎ
যে জায়গায় প্রাচীন ইতিহাস পাওয়া যায় মাটির নিচে, সেই জায়গায় তো একটা খনন করতে হয়, তাই না? মাটির নিচে যে জিনিস পাওয়া যাবে সেই জিনিসটা তুমি তুলতে পারবে না খনন না করে। তার মানে এই খনন করার জন্য একটা নির্দিষ্ট একটা কি লাগে, দক্ষতা লাগে। তুমি ধরো এখানে জিনিস আছে, তুমি যদি এখানে ঘুরো তাহলে কিন্তু এটা কি ভেঙে যেতে পারে না। মাটির নিচে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো সঠিকভাবে বের করার জন্য খনন কার্যটা গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেছে এই চারটা। আজান দিচ্ছে এই সময়। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি ক্লাসটা? সবাই কি বুঝতে পারতেছি? আচ্ছা, এরপর প্রত্নতত্ত্বের উৎস। এবার কি বলছে দেখেন তো, এই যে প্রত্নতত্ত্বের উৎস কথা বলছে, দেখেন কি বলছে, প্রত্নতত্ত্বের উৎস একটু খেয়াল করেন। এই যে দেখেন এখানে কি বলছে, এই উৎস সোর্স অফ হচ্ছে আর্কিওলজি। হ্যাঁ, সোর্স অফ হচ্ছে আর্কিওলজি। গেল কোথায়? এই যে দেখো প্রত্নতত্ত্বের উৎসর কথা বলা হয়েছে। দেখো এই উৎসটা কোত্থেকে আসছে, প্রত্নতত্ত্বের উৎসটা কি আসলে? প্রত্নতত্ত্ব মানেই আমরা জানি প্রাচীন, তাহলে প্রাচীন কোনো কিছু এর উৎস। এই যে দেখো পুনরুদ্ধার এবং বস্তুগত সংস্কৃতি বিশ্লেষণের মাধ্যমে মানুষের কর্মকাণ্ডের অধ্যয়ন। এর প্রধান লক্ষ্য হচ্ছে মানব ইতিহাস খুঁজে বের করা, আর এই কাজ করতে গিয়ে প্রত্নতত্ত্ব বিভিন্ন উৎসের উপর নির্ভর করে। আচ্ছা, আজান হচ্ছে, একটু বিরতি দিলাম, ঠিক আছে? আজান হচ্ছে, আমরা একটু বিরতি দিলাম, আজানের টাইম পর্যন্ত আমরা একটু বিরতি দিলাম, ঠিক আছে? সবাই আমরা জয়েন হয়ে যাই। হ্যাঁ, 115 জন আসছে। এর আগে প্রায় 300+ স্টুডেন্ট ক্লাস করছে, আর এখন মাত্র 100। আচ্ছা, আমরা শুরু করি নাকি? আজান মোটামুটি শেষ, আমরা তাহলে এখন শুরু করি। বোঝা গেছে? আচ্ছা, সবাই দ্রুত চলে আসো। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে। এই যে আমরা বললাম যে প্রত্নতাত্ত্বিকেরা বিভিন্ন জিনিস কোথা থেকে পায়, বা এদের প্রধান উৎসগুলো কি, এরা কিভাবে রিসার্চ করে, কিভাবে প্রত্নতত্ত্ব মানে পুরাতন কোনো কিছু নিয়ে আবিষ্কার করে, কিভাবে এরা পুরাতন কোনো আবিষ্কার করে, এর পিছনে কিছু কারণ আছে। দেখো প্রথমে বলছে প্রাচীন সাহিত্য। আচ্ছা, প্রাচীন সাহিত্যের নাম শুনছি আমরা। প্রাচীন সাহিত্য মানে কি, যেমন যে লোকগীতি, তারপর হচ্ছে ছড়া, লোকগীতি, তারপর হচ্ছে ছড়া,
আমরা পড়িনি যে হাট্টিমা টিম, তারা মাঠে বেরো টিম, তারপরে যে চাবুক মারো ঘোড়ার, তো এরকম কিছু আমরা হচ্ছে কি পড়ছি, কবিতা পড়ছি। এই যে লোকগীতি ছড়া বা বিভিন্ন প্রাচীন সাহিত্য যেখানে বিভিন্ন ধর্মের উল্লেখ থাকে, বিভিন্ন সংস্কৃতির উল্লেখ থাকে, বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক উল্লেখ থাকে, তো এইগুলো থেকে আমরা কিন্তু কি পাই, এই সংস্কৃতির মানে প্রত্নতত্ত্বগুলো প্রায় বিষয়গুলো। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এখানে একটা উদাহরণ বলছে হোমারের ইলিয়াড, হোমারের মহাকাব্য হচ্ছে ইলিয়াড, এর মাধ্যমে প্রাচীন ট্রয় নগরীর ধ্বংস। আচ্ছা, তোমাদের ট্রয় নগরীর নিয়ে একটা কথা বলি, এই ট্রয় নগরী কোথায় অবস্থিত জানো? এই ট্রয় নগরী হচ্ছে তুরস্কে অবস্থিত। কোথায় অবস্থিত? ট্রয় নগরী তুরস্কে। ঠিক আছে, এই ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়, কিন্তু একটা ট্রয় নগরী ধ্বংসের একটা যুদ্ধ হয়, এটা আপনার ট্রয় নগরীতে। এই যুদ্ধের ফলে এই ট্রয় নগরীটা ধ্বংস হয়ে যায়, বিখ্যাত একটা নগর ছিল, যেটা প্রাচীন ইতিহাস পাওয়া যায় কিভাবে, এই যে ইলিয়াড, হোমারের হচ্ছে ইলিয়াড একটা মহাকাব্য ছিল, এই মহাকাব্যের মাধ্যমে কিন্তু এটা আমরা জানতে পারি যে ট্রয় নগরীটা ধ্বংস হয়ে গেছে। বুঝা গেছে? এরপর মৌখিক ইতিহাস মানে কি, দেখবে তুমি তোমার দাদাদের কাছ থেকে তুমি কিন্তু তোমার যুদ্ধের মানে এই যে 1971 সালে মুক্তিযুদ্ধের মানে বিভিন্ন শিহরিত অনুভূতিগুলো তুমি পাও, বিভিন্ন তত্ত্বগুলো পাও, এটা তো প্রাচীন ইতিহাস, তাই না? এই যে দেখো, এই যে গল্পকথার মাধ্যমে বলছে, এরপর বলছে প্রত্নতাত্ত্বিক যন্ত্রপাতির মাধ্যমে, অর্থাৎ তোমার বাড়িতে এমন কিছু জিনিসপাতি আছে দেখবে আগেকার পুরাতন খেলার জিনিস বা আগেকার যা প্রাচীন যুগের সাইকেল দেখছো কিনা, তো তাদের হচ্ছে যন্ত্রপাতির মাধ্যমে ধারণা করা যায় এগুলো হচ্ছে কোন যুগের বা কিভাবে আসছে বাঙালির সাথে। এবং হচ্ছে স্থানীয় জ্ঞান মানে এই যে কিছু মানুষের জ্ঞান থাকে না স্থানীয়, যে যার সবচেয়ে বড় সবচেয়ে মানে ওই এলাকার সম্পর্কে একটু ভালো মানে ধারণা আছে, কোথায় একটা পুরাতন মূর্তি আছে, কোথায় একটা পুরাতন মসজিদ আছে, সবচেয়ে পুরাতন মসজিদ, এগুলোই কিন্তু স্থানীয় জ্ঞান। যেমন বগুড়ার মহাস্থানগড় স্থানীয় ধারণা সেখানে আবিষ্কৃত, এরকম। ঠিক আছে, তাহলে এই কয়েকটা উৎসের মাধ্যমে কিন্তু প্রত্নতাত্ত্বিকেরা তাদের কি করে, অনুসন্ধান করে, গবেষণা করে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর কি বলছে দেখো, আচ্ছা এরপর বলছে এছাড়া আরো কিছু তথ্য আছে যেগুলো দরকার হয় না। এরপর হচ্ছে প্রত্নতাত্ত্বিকের সময়কালের ভিত্তিতে শ্রেণী বিভাগ। একটু খেয়াল করো, এই শ্রেণী বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন হবে। এই শ্রেণী বিভাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন হবে। একটু খেয়াল করো, এই যে সময়কালের ভিত্তিতে ভাগ করা হয়েছে, কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে। শ্রেণী বিভাগটা কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে বলতো? সময়ের ভিত্তিতে। এবার দেখো কিভাবে, এই যে লিখন শক্তির উপর ভিত্তি করে মানব সমাজের ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কয় ভাগে? লিখন শক্তির উপর, মানে লিখন মানে কি, লিখন মানে হচ্ছে লেখালেখি, এই লেখালেখির উপর ভিত্তি করে মানব সমাজে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা গেছে। কি দেখো, একটা পাথরের যুগ, একটা হচ্ছে ধাতুর যুগ। একটা পাথরের যুগ, একটা ধাতুর যুগ। এই লিখন পূর্ব মানব সমাজ ছিল হচ্ছে পাথরের যুগ। পাথরের যুগে কিন্তু মানুষ মানে লিখতে পারতো না। ঠিক আছে, পাথরের যুগে মানুষ কি করতে পারতো না? লিখতে পারতো না। তখন কি পাথর বিনিময়ের মাধ্যম ছিল কিন্তু পাথর। এরপর হচ্ছে আর লিখতে শেখার পর মানব সমাজ ধাতু যুগের সাথে সম্পর্কিত ধাতু। তাহলে দুই ভাগে ভাগ করা গেছে, কার উপর ভিত্তি করে? লিখন পদ্ধতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে পাথরের যুগ, একটা হচ্ছে ধাতুর যুগ। মনে থাকবে, একটা পাথরের যুগ, একটা হচ্ছে ধাতুর যুগ। আচ্ছা, অন্যদিকে মানুষের ব্যবহৃত হাতিয়ারের ভিত্তিতে প্রত্নবিদ্যা মানব হিসেবে তিন ভাগে ভাগ করেছে। কিসের ভিত্তিতে? হাতিয়ার মানে হচ্ছে যন্ত্রপাতি। হাতিয়ার মানে কি বলতো? যন্ত্রপাতি। ঠিক আছে, পুরনো এই যে একটা হচ্ছে প্রস্তর যুগ, নব্য প্রস্তর, একটা হচ্ছে ধাতু যুগ। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং হচ্ছে ধাতু যুগ। এই ধাতু যুগকে কেউ আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ব্রোঞ্জ যুগ, একটা হচ্ছে লোহা যুগ। তাহলে আমরা বলতে পারি যে পুরনো প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, একটা হচ্ছে কি ধাতু যুগ। এই ধাতু যুগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ব্রোঞ্জ, একটা হচ্ছে কি লৌহ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে পাইলাম, দেখো আরেকবার হচ্ছে আমরা ক্লিয়ার করে নিই। লিখন পদ্ধতির উপর ভিত্তি করে কয় ভাগে বলতো? দুই ভাগে। তাহলে লিখন পদ্ধতির উপর ভিত্তি করে কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে পাথরের যুগ, যেটা লেখাপড়া জানতো না, এবং একটা হচ্ছে ধাতুর যুগ। ঠিক আছে, আচ্ছা এরপর আসি যে হাতিয়ারের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং একটা হচ্ছে ধাতুর যুগ। এই ধাতুর যুগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্রোঞ্জ যুগ, একটা হচ্ছে লোহা যুগ, মানে লৌহ যুগ, মানে লোহের যখন আবিষ্কার হয়। তাহলে বোঝা গেছে কয় ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, এই যে এবার আসে দেখো, এখানে খেয়াল করো, প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগ মূলত একটা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক যুগকে নির্দেশ করে। তবে এই বিভিন্ন যুগের নির্দেশন পাওয়া যায়। একটা হচ্ছে প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। এই যুগগুলো কিন্তু আমরা উদাহরণ দেখতে পাই। ঠিক আছে, তাহলে প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, তারপর মধ্য প্রস্তর যুগ, তারপর হচ্ছে নব্য প্রস্তর, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, আর হচ্ছে লৌহ যুগ। এই উদাহরণগুলো কিন্তু আমরা দেখতে পাই মানে এর মধ্যে। তাহলে
এই উদাহরণ আমরা এখন বিস্তারিত আলোচনা করব যে কখন কোন উদাহরণ প্রশ্ন হয়, যেমন ব্রোঞ্জ যুগ কখন আসে, লোহ যুগ কখন আসে, বা বলতে পারে যে চাকা কোন যুগে আবিষ্কার হয়েছে, ঠিক আছে, লিখন পদ্ধতি কোন যুগে আবিষ্কার হয়েছে, এরকম টাইপের প্রশ্ন হবে। বোঝা গেছে আমার কথা? যখন ধাতুর ব্যবহার শুরু হয় তখন সেই যুগকে ধাতুর যুগ বলা হয়, ঠিক আছে। এই যে দেখো মূলত যে ভাগটা দরকার আমাদের, খেয়াল করো একটু, এই যে দেখো ভূতাত্ত্বিক যুগ, এটা হচ্ছে হলোসিন যুগ, এই প্রত্নতাত্ত্বিক যুগের মধ্যে হচ্ছে ধাতু যুগ বা নব্য প্রস্তর যুগ সবচেয়ে প্রাচীন। তাহলে ধাতু যুগ বা নব্য প্রস্তর যুগ এটা হচ্ছে কি বলতো, প্রাচীন প্রস্তর যুগ, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন বলা যায় এটা, ঠিক আছে। দেখো মধ্য প্লাইস্টোসিন সময় এর মানব প্রজাতি ছিল কি পিকিং মানব। তাহলে পিকিং মানব প্রশ্ন হতে পারে পিকিং মানব কোন যুগের, এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের, ঠিক আছে। তাহলে বলতে প্রশ্ন হতে পারে যে পিকিং মানব কোন যুগের, প্রশ্ন উত্তর হবে কি প্রাচীন প্রস্তর যুগের। এরপর বলতে পারে যে ক্রমগণন মানব কোন যুগের, ক্রমগণন মানে হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগের, মধ্য প্রাচীন বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের, ঠিক আছে। তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আধুনিক মানুষের বিভিন্ন ধারা, আধুনিক মানুষের ধারা পাওয়া যায় কোথায়, ধাতু যুগের আসে বা নব্য প্রস্তর যুগে আসে কিন্তু আধুনিক মানুষের ধারাগুলো পাওয়া যায়। তো এইরকম থেকে প্রশ্ন হতে পারে যে পিকিং মানব কোন যুগের, প্রশ্ন হবে যে পিকিং মানব কোন যুগের। তাহলে পিকিং মানব হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগের, পিকিং মানব হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগের। সবাইকে ক্লিয়ার এটা? আচ্ছা, মনে থাকে না? কি করলে মনে থাকবে আমি বলি। প্রথমে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, সবার প্রথমে আসি, সবার প্রথম হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এই যে দেখো উচ্চ প্রাচীন বা মধ্য প্রাচীন, এরপর হচ্ছে নব্য যুগ, মানে নব্য মানে কি, মানে যেটা আমাদের যুগ, ঠিক আছে, এটা বলতে পারি। তা দেখো নিম্ন প্রাচীন বা সবচেয়ে প্রাচীন প্রস্তর যুগ, যেখানে হচ্ছে কি ছিল, পিকিং মানব ছিল। কোন মানব ছিল? পিকিং মানব ছিল। এরপর আসছে কি উচ্চ প্রাচীন বা মধ্য প্রাচীন যুগ, তাহলে সবচেয়ে প্রাচীন, তারপর আসছে মধ্য প্রাচীন, তারপর হচ্ছে নব্য প্রস্তর যুগ। এবার আর কনফিউশন হবে না আশা করি। সবার প্রথমে কি, সবার প্রথমে প্রাচীন যুগ, আমরা জানি এটা প্রাচীন, তারপর হচ্ছে মধ্য প্রাচীন বা উচ্চ প্রাচীন, এরপর হচ্ছে নব্য প্রস্তর যুগ। আর এবার ক্লিয়ার? সময় ইসলাম বলছে ঘুম আসছে, ঘুম আসতেছে। আচ্ছা, স্লাইডের স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, স্লাইডগুলো আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। যারা মনোযোগ সহকারে ক্লাস করতেছো তারা বুঝতে পারবে, তাদের ঘুম আসার কথা না। এরপর দেখো এরপর কি বলছে, এই যে এই প্রস্তর যুগকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এগুলো তোমাদের দরকার নাই। আমরা আসি এবার প্রাচীন প্রস্তর যুগে। এই যে এখান থেকে কিন্তু এমসিকিউ হবে, দেখো খেয়াল করো, প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে। এই যে দেখো গ্রিক ভাষা, প্যালি অর্থ হচ্ছে প্রাচীন, তাহলে গ্রিক ভাষা আমরা বেশিরভাগই বলছি যে গ্রিক এবং ল্যাটিন ভাষার শব্দ। কি বললাম? গ্রিক এবং ল্যাটিন ভাষার শব্দ। তাহলে এই যে গ্রিক ভাষা প্যালি অর্থ হচ্ছে প্রাচীন, আর লিথোস অর্থ হচ্ছে পাথর। তার মানে প্রাচীন প্রস্তর যুগ মানে হচ্ছে কি পাথরের যুগ। কিসের যুগ? পাথরের যুগ। তাহলে একটু খেয়াল করো, দেখো প্যালি অর্থ হচ্ছে প্রাচীন আর লিথোস অর্থ হচ্ছে পাথর, তাই শাব্দিক অর্থে প্যালিওথিক মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। কি যুগ? প্রাচীন প্রস্তর যুগ। ভূবিজ্ঞানীরা যে যুগকে প্লাইস্টোসিন বলেছেন, কি বলেছেন? প্লাইস্টোসিন মানে কি পাথর টাথর নদী বালি দ্বারা গঠিত হয়েছে। এই প্রত্নতাত্ত্বিক যুগের মধ্যে সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। মনে থাকবে যে প্যালি অর্থ হচ্ছে প্রাচীন এবং লিথোস অর্থ হচ্ছে কি পাথর, তাই এই শাব্দিক অর্থে প্যালিওথিক মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এই যুগের সময়কাল প্রায় 2 লক্ষ বছর। দেখো আমি কয়েকটা জিনিস তোমাদের মানে বলে দিচ্ছি যেটা ইম্পর্টেন্ট। তাহলে প্রাচীন প্রস্তর যুগের সময় কত? 2 লক্ষ বছর। এরপর হচ্ছে এই যুগের প্রধান অধিবাসী হচ্ছে হাইডেলবার্গ। এখান থেকে প্রশ্ন হবে যে হাইডেলবার্গ কোন যুগের, হাইডেলবার্গ মানব কোন যুগের? তাহলে প্রাচীন প্রস্তর যুগের, ঠিক আছে। প্রশ্ন হবে কি হাইডেলবার্গ মানব কোন যুগের? উত্তর হবে প্রাচীন প্রস্তর যুগের। এরপর হচ্ছে নিয়ানডার্থাল এবং ক্রো-ম্যাগনন মানুষ, তাহলে ক্রো-ম্যাগনন মানুষ কোন যুগের? প্রাচীন প্রস্তর যুগের। মনে থাকবে হাইডেলবার্গ, ক্রো-ম্যাগনন এই মানুষগুলো কি প্রাচীন প্রস্তর যুগের। কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগের প্রথম হাতিয়ার সম্ভবত কুরিয়াপা পাথরের নুড়ি। তাহলে পাথরের দ্বারা যা কিছু হবে সেটা তো প্রাচীন যুগ, তাই না? তাহলে প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে কি কুরিয়াপা পাথরের নুড়ি। এরপর বলছে এই সময় উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে দা এবং কুড়াল। তাহলে এই সময় উল্লেখযোগ্য হাতিয়ার কি? দা এবং কুড়াল। এরপর হচ্ছে পরবর্তী সময় মানুষের প্রথম পাথরের বল্লম ব্যবহার করে। বল্লম মানে কি বলতো? বল্লম মানে হচ্ছে যে আমরা যে মাছ ধরে বলি না কোচ, এই বল্লম দ্বারা কিন্তু আগে এটা করা হতো। তাহলে এই যুগ থেকে আজ
কি বলছে এই যুগের হাতে ছিল অপেক্ষাকৃত ভোতা প্রাচীন প্রস্তর থেকে আজ 25 লক্ষ 10,000 বছর আগে শেষ হয়েছে। তাহলে দেখো আমাদের মেন জিনিস যেখান থেকে এমসিকিউ হবে, এই যুগের সময়কাল প্রায় 2 লক্ষ বছর। কয় বছর? প্রায় 2 লক্ষ বছর। যে কল্পনা করতে পারছো 2 লক্ষ বছর মানে কি? তুমি কল্পনা করো একবার, মানুষ বাঁচে 60 বছর 70 বছর, আর 2 লক্ষ বছর আর এই যুগের কি সময়কাল। তাহলে এই যুগের প্রধান অধিবাসী ছিল হচ্ছে হাইডেলবার্গ মানব এবং ক্রো-ম্যাগনন মানুষ। এই দুটো ইম্পর্টেন্ট, যে হাইডেলবার্গ মানব কোন যুগের? প্রাচীন প্রস্তর যুগের, ঠিক আছে। এরপর এই যুগের প্রথম হাতিয়ার ছিল হচ্ছে কুড়িয়ে পা পাথরের নুড়ি। এছাড়া উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে দা এবং হাতকুড়াল তো বুঝি আমরা, তাহলে কাঠ কাটার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে প্রাচীন প্রস্তর যুগ শেষ, প্রাচীন প্রস্তর যুগ ক্লিয়ার। এবার আসি প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে কিছু কাজ, দেখো বৈশিষ্ট্য। এই জিনিসগুলো দরকার, যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ কিভাবে জীবন ধারণ করতো, কিভাবে বেঁচে থাকতো, তারা কিভাবে খাবার খাইতো, আসলে কি খাবার খাইতো কিনা, আসলে কোনো ধর্ম ছিল কিনা, বিবাহ ছিল কিনা, সমাজে এই যে কিছু মানে কালচার ছিল কিনা, এইগুলো জানতে হলে আমাদের কিন্তু প্রাচীন প্রস্তর যুগে কিছু বৈশিষ্ট্য পড়তে হবে। দেখো খাদ্য সংগ্রহ, এরা কিন্তু খাদ্য উৎপাদন করতে পারতো না, ঠিক আছে। এরা কি করতে পারতো না? খাদ্য উৎপাদন করতে পারতো না। এই যে ফলমূলের মানে বিভিন্ন বন জঙ্গল ছিল তখন, এই বন জঙ্গলের ফলমূল বিভিন্ন এগুলো আহরণ করতো তারা, এই ফলমূল খেয়ে তারা কি করতো? জীবন ধারণ করতো। তারপরে আগুনের ব্যবহার, তার আগুনের ব্যবহার করতো। যাযাবর জীবনযাপন, যাযাবর মানে কি? যাযাবর মানে কোনো জায়গায় স্থায়ী বসতি ছিল না, যখন যেখানে ইচ্ছা তখন সেখানে বাস করতো, যখন জীবনের তাগিদে যেখানে যা লাগতো সেখানে যেত, তার মানে কি? যাযাবর জীবনযাপন করতো, স্থায়ী বসতি না, ঠিক আছে। এরপর বলছে দেখো শ্রম বিভাজনের অভাব ছিল। শ্রম বিভাজন মানে কি? কে কোন কাজ করবে না করবে এটা কোনো ছিল না, যে এই কাজ করা লাগবে, এই কাজ ওকে করতে হবে, এই কাজ করতে হবে, এরকম কোনো ছিল না। যেমন আমরা স্টুডেন্ট, আমাদেরকে পড়াশোনা করতে হবে, আবার যারা কৃষক তাদেরকে কৃষি কাজ করতে হবে, এরকম কোনো শ্রম বিভাজন ছিল না, কারণ তখন তো কাজই হচ্ছিল না এইভাবে। এবার হচ্ছে দলবদ্ধভাবে বসবাস, তখন কিন্তু মানুষ দলবদ্ধভাবে বসবাস করা তখনও শিখেনি, ঠিক আছে। কিন্তু এই যে বন জঙ্গলে বসবাস করতে গেলে পশু পাখির আক্রমণের জন্য তারা কি করে? দলবদ্ধভাবে বসবাস শুরু করে। শ্রেণীহীনতা, কোনো শ্রেণী ছিল না, ঠিক আছে। কোনো শ্রেণী, এ হচ্ছে বড় লোক, এ ধনী, এরকম কোনো শ্রেণী ছিল না। জাদুবিদ্যা এবং অতিপ্রাকৃত জ্ঞান ছিল, জাদুবিদ্যা ছিল মানে কালো বিদ্যা। স্বনির্ভরতা, বাঁশ, চামড়া এবং কাঠের ব্যবহার এবং সমভোগ বোধ ছিল, মানে দুইটা ফল পেলে তুমি একটা খাবে আমি একটা খাবো, এরকম। যাযাবর জীবন। ইতিহাসের আলোকে প্রাচীন প্রস্তর যুগকে আবার 3 ভাগে ভাগ করা যায়। দেখো ইতিহাসের আলোকে প্রাচীন প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটু খেয়াল করো। তাহলে ইতিহাসের আলোকে প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো একটা হচ্ছে নিম্ন প্রাচীন, ঠিক আছে। একটা হচ্ছে কি বলতো, এই যে দেখো নিম্ন প্রাচীন, মধ্য প্রাচীন এবং উচ্চ প্রাচীন। তাহলে নিম্ন প্রাচীন সবার নিচে, সবার প্রথম প্রাচীন যেটা হচ্ছে নিম্ন প্রাচীন। নিম্ন থেকে তুমি যদি একটু মানে বিলং করো, মানে একটু পরিবর্তন হওয়ার মানে কিছু বছর পর, সেটা হচ্ছে কি মধ্য প্রাচীন। মধ্য প্রাচীনের পর কিছু বছর পর সেটা হচ্ছে উচ্চ প্রাচীন, ঠিক আছে। এবার আসি নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। প্রস্তর যুগের আসলে কাজ কি? প্রায় 1 লক্ষ থেকে 70,000 পর্যন্ত এই সময়কাল ধরা হয়। এই সময়ে তাদের কাজকর্মে সৃষ্টিশীলতা লক্ষ্য করা যায়। এ সময় মানুষ কি ছিল? খাদ্য সংগ্রহকারী ছিল, তো কোনো খাদ্য মানুষ উৎপাদন করতে পারতো না, চাষাবাদ করে ফসল উৎপাদন করতে জানতো না, ঠিক আছে। গাছের ফল এবং পশুর মাংস ছিল তাদের হচ্ছে প্রধান খাদ্য। এটা হচ্ছে নিম্ন প্রাচীন। সবার প্রথমে এরা গাছের ফলমূল সংগ্রহ করতো, বনের পশু পাখি এদের প্রধান খাদ্য ছিল। এরা তখনও চাষাবাদ শিখেনি, চাষাবাদ করতে পারতো না। জাভা মানব এবং হাইডেলবার্গ মানব হচ্ছে এই যুগের প্রধান অধিবাসী। তাহলে জাভা মানব বা হাইডেলবার্গ মানব প্রাচীন প্রস্তর অর্থাৎ নিম্ন প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে প্রধান অধিবাসী। মনে থাকবে? ক্লিয়ার সবাই? এই সবাই ক্লিয়ার? এটা নিম্ন প্রাচীন মানে কি? প্রস্তর যুগের 3টা ভাগের মধ্যে আবার নিম্ন প্রাচীন আছে, বোঝা গেছে? তাহলে আমরা কি বললাম? নিম্ন প্রাচীন প্রস্তর যুগটা কি? এই যুগটা মূলত প্রায় 1 লক্ষ থেকে 70,000 পর্যন্ত ছিল, এবং বলেছে এই সময় মানুষ চাষাবাদ করতে পারতো না, বনের ফলমূল এবং পশু পাখিকে খেয়েই তারা কি করতো? জীবন ধারণ করতো। এই সময় মানুষ ছিল কি? যাযাবর ছিল। যাযাবর মানে কি বলতো? যাযাবর মানে একটু আগে বললাম যে নিজেদের কোনো বসতি ছিল না, ঘুরে ঘুরে বেড়াতো আর খাওয়া দাওয়া করতো। এরপর হচ্ছে এই যে দেখো পশ্চিম পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকায় প্রাচীন প্রস্তর যুগের হাতকুটার পাওয়া গেছে। তাহলে সোয়ান নদীর হাতকুটার পাওয়া গেছে, হাতকুটার। এরপর জাভা মানব এবং হচ্ছে হাইডেলবার্গ মানব হচ্ছে এই প্রাচীন প্রস্তর যুগের অর্থাৎ নিম্ন প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে প্রধান মানব বা অধিবাসী। ক্লিয়ার?
ক্লিয়ার সবাই নাকি? আচ্ছা, এরপরে মধ্যপ্রাচীন প্রস্তর যুগ, একটু খেয়াল করো। দেখো মধ্যপ্রাচীন প্রস্তর যুগ, এই যুগ প্রায় 70,000 থেকে 35,000 অব্দকে মধ্যপ্রাচীন বলা হয়। আমরা বললাম 1 লক্ষ থেকে 70,000, এটা 70,000 থেকে 35,000। এই সংস্কৃতিকে উল্লেখ করা হয় মস্তরীয় বলে। কেন মস্তরীয় বলা হয়? কারণ এই সময় পাথর অস্ত্র প্রথম পাওয়া যায় হচ্ছে ফ্রান্সের লা মস্তিরে গিরি গুহায়। তাহলে এই সময়কার পাথর অস্ত্র মানে কি, বিভিন্ন অস্ত্র থাকে না মারামারি যুদ্ধের জন্য, পশু পাখি, আগে তো মারামারির জন্য অস্ত্র থাকতো ছিল না, আগে ছিল তারা হচ্ছে যখন পশু পাখি শিকার করতো, পশু পাখি শিকার করার জন্য কিছু তাদের অস্ত্র ছিল, যেমন তীর-ধনুক বললাম, তারপরে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এই অস্ত্রগুলো প্রথম পাওয়া যায় হচ্ছে ফ্রান্সের একটা গুহা ছিল, সেটা হচ্ছে লা মস্তিরে গুহায়। এই জন্য এই উল্লেখ করা হয় হচ্ছে মস্তরীয় যুগ বলে। ঠিক আছে, এরপর এই যুগে মানুষ কি পাওয়া যায়? দেখো এই যুগে অস্ত্র বানাতো এবং পাথরের হাল ছিলকা থেকে হরিণের শিং অথবা অন্য কোনো শক্ত কিছু দেয় চাপ প্রয়োগ করে ছোট ছোট পাথরের টুকরা, এই যে দেখবে এই যে হরিণের যে শিং থাকে, তারপর পাথর থাকে না, তার তীর-ধনুক যখন বানাতো, এই বানানোর আগে তাদের এই যে মানে তীর-ধনুকের আগে দেখবে তীর-ধনুক তো এরকম, তাই না? তীর-ধনুক তো হচ্ছে এরকম, এই যে এইভাবে থাকে। এই আগে তারা হচ্ছে বিভিন্ন কাঁটাযুক্ত, তারপর শক্ত পাথর ইউজ করতো, যে লাগলেই সঙ্গে সঙ্গে কি করে যায়, মারা যায়, আঘাতপ্রাপ্ত হয়। বোঝা গেছে আমার কথা? ভাইয়া সমাজ বিজ্ঞান কাকে বলে? সমাজ সংস্কৃতি, ঠিক আছে, তোমার জীবনধারা নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে কি বলা হয়? সমাজ বিজ্ঞান বলা হয়। কারণ সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। বোঝা গেছে? তাহলে দেখো এই যে মস্তিষ্কের যন্ত্রপাতি পাওয়া যায় নিয়ানডার্থাল মানুষের কঙ্কালের সাথে, তাহলে নিয়ানডার্থাল হচ্ছে এই যুগের একটা মানুষ। এই যুগে মৃৎশিল্প এবং চিত্রশিল্পে মানুষ বেশ পটু হয়ে ওঠে। তাহলে মৃৎশিল্প এবং চিত্রশিল্প, অর্থাৎ মৃৎশিল্প মানে কি, যারা কুমোর মানে যে মাটি দিয়ে কাজকর্ম করে, বাসনপত্র বানায় মাটির, তাদেরকে হচ্ছে এই যে মৃৎশিল্প এবং চিত্রশিল্প, যারা ছবি আঁকে, এই সময় কিন্তু তারা এই মৃৎশিল্প এবং চিত্রশিল্পে পারদর্শী হয়। সেটা হচ্ছে মধ্যপ্রাচীন প্রস্তর যুগে। আচ্ছা, এরপরে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, দেখো এই যুগের, দেখো এই পর্বের সময় ধরা হয়, এই সময় মানুষ খুব চিকন লম্বা ফলার মতো অস্ত্র বানিয়েছে। এই যুগের মানুষ কেবল পাথর নয়, হাড় দিয়েও নানা প্রকার অস্ত্রপাতি বানাইছে। তাহলে ক্রোমাগনন মানুষ ছিল এই যুগের প্রধান অধিবাসী। তাহলে উচ্চ প্রাচীন হচ্ছে কি, ক্রোমাগনন। ঠিক আছে, আমরা সবই হচ্ছে নব্য প্রস্তর যুগে, তাহলে কিন্তু আবার ভাগ আছে। দেখো উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, প্রস্তর যুগেরই কিন্তু আবার নিম্ন প্রাচীন, মধ্য প্রাচীন এবং উচ্চ প্রাচীন। তাহলে উচ্চ প্রাচীন হচ্ছে ক্রোমাগনন, মধ্য প্রাচীনে হচ্ছে কি নিয়ানডার্থাল, এবং মানে সবচেয়ে নিম্ন প্রাচীনে এটা হচ্ছে হাইডেলবার্গ এবং জাভা মানব। ঠিক আছে, হাইডেলবার্গ এবং জাভা মানব ছিল হচ্ছে নিম্ন প্রাচীন। এরপর এই যে দেখো সভ্যতা সূচনা, আমরা যে সভ্যতা, এই যে প্রাচীন সভ্যতা, এই সভ্যতা সূচনা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে। ঠিক আছে, এই যুগের মানুষ আগুনের ব্যবহার, তাহলে প্রাচীন প্রস্তর যুগে দেখো এই প্রস্তর যুগে কিন্তু মানুষ কি করছে, এই যুগে মানুষ আগুনের ব্যবহার শিখেছে। তাহলে প্রস্তর যুগে, তাহলে কোন যুগে মানুষ আগুনের ব্যবহার শিখেছে? প্রস্তর যুগে। তাহলে প্রস্তর যুগে এসে কি করছে, মানুষ আগুনের ব্যবহার শিখছে, পোশাক পরিধান এবং বেশ কিছু শিল্পকর্মে। পোশাক পরিধান বলতে আমরা যে পোশাক পরে আছি এরকম না, তারা পোশাক পরিধান বলতে গাছের ছাল, মানে ছাল, তারপর পাতা দিয়ে যে পোশাক পরতো সেই পোশাক কথা বলা হয়েছে। এরা ছিল হচ্ছে আগুনের ব্যবহার শিখছিল এবং সভ্যতার সূচনা হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে। তাহলে এই সময় সভ্যতার সূচনা হয়, কি হয়, সভ্যতার সূচনা হয়। তারপরে কাঁচা মাংস খেতে এই সময় তাদের রান্না সামগ্রী, কুঠার ইত্যাদি কিন্তু তেমন ভাবে কিছু ছিল না, তারা কাঁচা মাংস খাইতো আগুনে পুড়ায়। ঠিক আছে, যখন তারা আগুনের ব্যবহার শিখছিল, পাথরের ঘষাতে তারা কি করতো, আগুনের ব্যবহার মানে আগুন ধরাতো, এই আগুনের কাঁচা মাংসগুলো হালকা পুড়ে তারা কিন্তু খাইতো। তখন কিন্তু রান্নার ব্যবস্থা ছিল না, তারা রান্না করতে পারতো না। এরপর বলছে দেখো এই প্রাচীন প্রস্তর যুগে বিভিন্ন আবিষ্কার হয়, তার মধ্যে হাতিয়ার আবিষ্কার। একটু খেয়াল করো, এই যে হাতিয়ার, বিভিন্ন ধরনের হাতিয়ার আবিষ্কার করে। তারপরে যে সামাজিক সংগঠন ছিল তাদের মধ্যে একটা, তারপরে হচ্ছে আগুনের আবিষ্কার করে, তারা হচ্ছে যে পাথরে ঘষাতে আগুনের ব্যবহারটা শিখে। এরপর হচ্ছে ভাষার আবিষ্কার করে তারা। তারা প্রাচীন প্রস্তর যুগে মানুষের ভাষা ছিল হচ্ছে অক্ষরহীন, তারা জীবিকা নির্বাহের জন্য জোটবদ্ধ বিভিন্ন শব্দের সাহায্যে আকার ইঙ্গিতের মধ্যে তারা ভাব প্রকাশ করতো। তাহলে বিভিন্ন আকার ইঙ্গিত ছিল, যদিও আকার ইঙ্গিত একটা ভাষা না, কিন্তু এই ভাষার ব্যবহারটা তারা কিন্তু এই ভাষার আবিষ্কারটা তারা শিখেছিল। মনে থাকবে? রূপামণি বলছে আমি গাছের ছাল দিয়ে তৈরি পোশাক পরিধান করব। ঠিক আছে, তুমি হচ্ছে একটা অর্ডার দিও, হ্যাঁ অর্ডার দিয়ে বানিয়ে নিও। আচ্ছা, এবার যেটা আমাদের জানা দরকার, এবার হচ্ছে নব্য প্রস্তর যুগ। দেখো এই যে
নব্যপ্রস্তর যুগটা দেখো, একে কি বলা হচ্ছে, এই নব্যপ্রস্তর যুগ হচ্ছে হলসিন যুগের, একটু খেয়াল করো এখানে, এই যে নব্যপ্রস্তর যুগটা না, এটা হচ্ছে হলসিন যুগের। এই যুগটা শুরু হয়েছে খ্রিস্টের জন্মের 3500 বছর পূর্বে। তাহলে খ্রিস্টপূর্বের 3500 বছর পূর্বে, তাহলে এই যে এই যুগটা শুরু হয়েছে নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগ কিন্তু কি, নব্যপ্রস্তর যুগটা কি বলতো, নব্যপ্রস্তর যুগটা হচ্ছে আমাদের যে যুগ, মানে আমাদের যে মানব সমাজে আধুনিক মানব সমাজের যুগ, এই আধুনিক মানব সমাজের যুগটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগের মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর ছিল না, তারা প্রকৃতিকে কিছুটা আয়ত্তে নিজের খাদ্য নিজে তৈরি করতে শিখছে। তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে শিখছে কখন, নব্যপ্রস্তর যুগে, ঠিক আছে। তাহলে প্রকৃতির অধীন ছিল না, আর আগেকার মানুষ প্রকৃতির অধীন ছিল। কেন প্রকৃতির অধীন ছিল, প্রকৃতি থেকে ফলমূল চা পাইতো তাই খেয়ে বেঁচে থাকতো। কিন্তু নব্যপ্রস্তর যুগে মানুষ প্রকৃতিকে ব্যবহার করা শুরু করছে। তা নব্যপ্রস্তর যুগে মানুষ কি করছে, প্রকৃতিকে ব্যবহার করা শুরু করছে। এবার সমস্যা বলতে পেরেছে নব্যপ্রস্তর যুগের প্রভাব কি কি, নব্যপ্রস্তর যুগের প্রভাব কি কি দেখো। আমরা প্রথমে বলেছি যে সামাজিক সংগঠন ছিল, অর্থনৈতিক ব্যবস্থা ছিল, যে তারা কৃষিকাজ করতো। এই যে দেখো কৃষির আবিষ্কার কিন্তু নারীরা করছে, এটা কি আমরা জানি। এই যে কৃষিতে লাঙ্গলের ব্যবহার শুরু হয়, তখন কিন্তু কৃষিকাজটা নব্যপ্রস্তর যুগে কিন্তু কৃষির প্রচলন শুরু হয়। তাহলে নব্যপ্রস্তর যুগে কি হয়, কৃষির প্রচলন শুরু হয়। আর কৃষির আবিষ্কার করে কারণ নারীরা, কারণ দেখো নারীরা যখন আগে কি খাবার সংগ্রহ করতো, ঠিক আছে, নারীরা কি করতো, খাবার সংগ্রহ করতে করতে এক সময় যে খাবারটা খাইতো, এই খাবারের বীজ মানে বিচিটা সে মাটিতে মানে পড়ে থাকতে গাছ উঠতে দেখার পর এই নারীরাই ওই গাছটাকে নিয়ে যে পরিচর্যা করে রোপণ করে, তারপর দেখে যেখান থেকে ভালো ফল উৎপাদন হচ্ছে, তখন কিন্তু এই যে কৃষিকাজের উৎপাদন হয়। আসলে প্রকৃতপক্ষে নারীরাই কিন্তু কৃষিকাজটা নিয়ে আসছে, মনে থাকবে। তাহলে নারীরাই হচ্ছে কি বলতো, কৃষিকাজের প্রচলন করছে কারা, নারীরা, মনে থাকবে। তারপর হচ্ছে দেখো হাতিয়ার উদ্ভব, হাতিয়ার মানে এই যে বিভিন্ন যন্ত্রপাতি, হাতিয়ার আবিষ্কার, কৃষির উদ্ভব, এই যে বিভিন্ন কৃষির উৎপাদন করছে, দেখো বিভিন্ন বিপ্লব, ঠিক আছে, এই বিপ্লবগুলো কিন্তু হয়ে গেছে এই নব্যপ্রস্তর যুগে আসে। তারপর সাংস্কৃতিক বিকাশ ঘটেছে, সাংস্কৃতিক বিকাশ কেমন, মৃৎপাত্র তৈরি, বিভিন্ন হাতিয়ারের ব্যবহার, বয়ন শিল্প, বয়ন মানে কাপড়, রেশম শিল্প, স্থাপত্য শিল্প, অতি প্রাকৃতিক শক্তিকে বিশ্বাসী, সম্পত্তির চেতনা, এইগুলো কিন্তু বলছে আমরা কৃষিয়ানা ছেলেদের দিয়ে করাচ্ছি। আসলে আসলে ঠিক, এটা তো একটা অত্যাচার, মানসিক অত্যাচার। আচ্ছা, এই সময় কিন্তু আমরা দেখো ব্যক্তি মালিকানার উদ্ভব হয়। ব্যক্তি মালিকানা আগে কিন্তু প্রকৃতি মালিক ছিল, কিন্তু তারপরে ব্যক্তি মালিকানা যখন চাষাবাদ শুরু হলো, অর্থ উপার্জন করতে লাগলো, তখনই কিন্তু ব্যক্তি মালিকানার উদ্ভব হয়েছে। এরপর বিনিময় এবং ব্যবসা বাণিজ্য, এই যে যখনই কৃষিকাজটা চালু হলো না, কৃষিকাজটা ফসলটা কি রপ্তানি করা শুরু হলো, মানে একে আরেকজনের মধ্যে এক গ্রাম থেকে আরেক গ্রামে কি রপ্তানি হলো, এই যে ব্যবসা বাণিজ্য চালু হলো, তারপর পরিবারের উৎপত্তি হলো। যখনই তারা কৃষিকাজ করতে লাগলো, তখন একটা লোকজনের দরকার হলো, যখন লোকজনের দরকার হলো, তখন তারা দলবদ্ধভাবে বসবাস করতে লাগলো। আর এই দলবদ্ধভাবে বসবাস করতে সময় তারা এক সময় পরিবার ব্যবস্থা চালু করলো, তারপরে ধর্মীয় জীবনযাপন করা শুরু করলো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এর আমরা একবারে একটা ছকে নিয়ে আসছি পার্থক্য। একটু খেয়াল করো, এই যে সময়কালটা দেখো, এই যে 50,000 থেকে 15,000 এবং 15,000 থেকে 10,000 এবং 10,000 থেকে 5,000। তাহলে দেখো একটু খেয়াল করো নব্যপ্রস্তর যুগটা কি। এই সময় হাতিয়ার কি ছিল, পাথর এবং হাড়ের তৈরি। তাহলে প্রথমে হচ্ছে পাথরের তৈরি নব্যপ্রস্তর, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ, এটা হচ্ছে প্রাচীন, আর এটা হচ্ছে মধ্যপ্রস্তর, এটা হচ্ছে নব্যপ্রস্তর। তারপরে এই সময় পাথরের ব্যবহার ছিল। আর মধ্যপ্রস্তর আসে তীর ধনুক আবিষ্কার করলো, হারপুন, বড়শি, এই মাছ ধরার জন্য আবিষ্কার করলো। আর নব্যপ্রস্তর থেকে কুলো, হাতুড়ি, হাতুড়ি মানে কি দেখো তো, যে ইট ভাঙ্গা। তারপরে কুলো মানে কি, এই যে ধান গম পরিষ্কার করার জন্য। তারপরে হচ্ছে শিলনোড়া মানে কি শিলপাটা, ঠিক আছে। তারপরে জাতা, যে হচ্ছে আগে কি করতো মানুষ, জাতা দেওয়া হচ্ছে আগে গম টম এগুলো পিষতো। তো এইগুলো কিন্তু আবিষ্কার হচ্ছে নব্যপ্রস্তর যুগে। সেমভাবে এই যে দেখো এরপর প্রযুক্তিগত ধারণা, তাহলে তীর ধনুকের সূচনা হয়, কৃষিকাজের প্রাথমিক সূচনা মধ্যপ্রস্তর যুগে, আর নব্যপ্রস্তর যুগে হচ্ছে উন্নত কৃষি কৌশল আবিষ্কার করা হয়। তারপরে জীবিকা, পশু শিকার, ফলমূল সংগ্রহ, মাছ ধরা, এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। আর পশু শিকার প্লাস ফলমূল সংগ্রহ হচ্ছে মধ্যপ্রস্তর। আর খাদ্য উৎপাদন এবং পশু পালন করা শিখে গেল, তখন কি নিজের উৎপাদন করতে পারলো, তখন হচ্ছে নব্যপ্রস্তর যুগ। আগে ছিল সম্পূর্ণ যাযাবর, ঠিক আছে, আগে ছিল কি সম্পূর্ণ যাযাবর। তারপর হচ্ছে অর্ধ যাযাবর, মানে গাছে, এই সময় হচ্ছে গাছের নিচে বাস করতো মানুষ এই সময়। আর এটা হচ্ছে স্থায়ী বসবাস করা শুরু করলো, পরিবার প্রথা চালু হলো। এরপর হচ্ছে আগুনের ব্যবহার, তাহলে প্রথমে হচ্ছে আগুনের ব্যবহার জানতো না, কাঁচা মাংস খেত, প্রাকৃতিক আগুন ব্যবহার করতো। এরপর আগুন জ্বালানো এবং বিভিন্ন কাজে ব্যবহার করা শিখছে এই যুগে। তারপর সামাজিক জীবন, এইগুলো ধারণা কিন্তু
আস্তে আস্তে কিন্তু চলে আসছে। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে আমার কথা? কি পারা যাবে? এটা কি পারা যাবে পার্থক্যগুলো? বোঝা গেছে? মাইশা আক্তার বলছে জি। বোঝা গেছে। সাবিদ আলী বলছে জি। আমি অসুস্থ অনেক, বুঝছো, মানে কথা বলতেও মানে এই গলা ব্যথা, এখানে কথা বলতেও আমার খুবই কষ্ট হচ্ছে। তারপরে আমি তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, কারণ সব সাবজেক্টের ক্লাস হচ্ছে, সমাজবিজ্ঞানের ক্লাসটা হচ্ছিল না, তাই আমি চেষ্টা করছি যে সমাজবিজ্ঞানটাও এগিয়ে যাক। আচ্ছা, এবার আসে তাম্র এবং বন যুগ। আচ্ছা, তাম্র মানে কি? তাম্র মানে হচ্ছে তামা। যে যুগে তামার ব্যবহার শুরু হয় সে যুগকে তাম্র যুগ বলা হচ্ছে, ঠিক আছে? তামার ব্যবহার যে যুগে শুরু হয় সে যুগে কি যুগ বলা হচ্ছে? তাম্র যুগ বলা হচ্ছে। এই যে এই সময় যন্ত্রপাতি এবং অস্ত্র তৈরির প্রধান উপাদান কিছু ছিল কি? তামা। বিনিময়ের মাধ্যম ছিল হচ্ছে তামা। সেই যুগকে বলছি আমরা তাম্র যুগ। এই তাম্র যুগের সভ্যতা একটু খেয়াল করে এখানে, যে এই তাম্রযুগের সভ্যতা কেবল সিন্ধুর মহেঞ্জোদারো, এই যে আমরা মহেঞ্জোদারো ছবি দেখছি না, এই যে কি বলে ঋত্বিক রোশনের যে ছবিটা ছিল মহেঞ্জোদারো, ঋত্বিক রোশনের যে ছবিটা ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে দেখো, এই তাম্রযুগে যখন সিন্ধুর মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পাতে সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র গাঙ্গেয় উপত্যকা, বক্সার, পাটনা, কৌনস অর্থাৎ ভারত উপমহাদেশে এই অঞ্চলগুলোতে কিন্তু তাম্রযুগটা প্রচলন করে, মানে ব্যাপক বিস্তার লাভ করে। এই তাম্রযুগটা কি আসলে? যদি প্রশ্ন করে ভাই তাম্রযুগ সম্পর্কে বিশ্লেষণ করো, তাহলে তাম্রযুগ হচ্ছে এমন একটা যুগ যে জায়গা তামার ব্যবহার যে সময় শুরু হয় সেই যুগকে কি বলছে? তাম্রযুগ। এখন এই তাম্রযুগ হচ্ছে এমন একটা যুগ যেখানে যে নিদর্শনগুলো শুধুমাত্র এই দুইটা সভ্যতাতে পাওয়া যায় না, সিন্ধু এবং হরপ্পাতেই না, এটা পুরো ভারতবর্ষেই প্রচলন ছিল এই তাম্রযুগের। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় এই তাম্রযুগে কিন্তু নিদর্শন পাওয়া গেছে। এবার আসি, এই নবমৌলিক সমাজ বিকাশের মধ্য দিয়ে মিশর বা মেসোপটেমিয়াতে প্রথম ব্রোঞ্জ যুগের নগর সভ্যতা উদ্ভব ঘটেছে। তাহলে ব্রোঞ্জ যুগটা কি আবার? ব্রোঞ্জ, তা দেখো এই যে ব্রোঞ্জ যুগ যখন আসলো, তাহলে ব্রোঞ্জটা কি ভাইয়া? তামা এবং টিন। আমরা নিশ্চয়ই টিনের নাম শুনছি, টিন। তামা এবং টিন মিলে কিন্তু ব্রোঞ্জ যুগের সূচনা হয়েছে। তাহলে তামার ব্যবহার তো আমরা প্রথমে শিখে গেলাম তাম্র যুগে, যখন তামার ব্যবহার শিখে গেলাম তারপরে আসলো হচ্ছে ব্রোঞ্জ যুগ। এই ব্রোঞ্জ যুগকে বলা হচ্ছে নবপলীয় যুগ, ঠিক আছে? আচ্ছা, এবার আসি সমাজ সভ্যতা বিকাশে তাম্র এবং বন যুগের প্রভাব। আচ্ছা, এই যে দেখো ধাতুর মধ্যে প্রথমে তামার ব্যবহার আরম্ভ হয়। প্রথমে তামা ছিল খুবই দুর্লভ, সেজন্য পাথরের হাতের সাথে তামা মিশ্র করে হাতে তৈরি করে। তামা এবং পাথরকে যতদিন পর্যন্ত মানুষ হাতের হিসেবে পাশাপাশি ব্যবহার করেছে ততদিন মানব সভ্যতার এই অবস্থাকে তাম্রপলীয় যুগ বলা হয়। তাহলে যখনই তামা এবং পাথর ব্যবহার করতো, যতক্ষণ পর্যন্ত পাথর এবং তামার ব্যবহার শিখছে মানুষ বা ব্যবহার করে গেছে, ততক্ষণ পর্যন্ত সেই যুগকে বলা হচ্ছে তাম্রযুগ। যখনই তামার ব্যবহারটা শুরু হলো তারপরে এই সভ্যতা আসলো। এই সময় কি করছে? সমুদ্র স্রোতের দিক নির্ণয় করতো, আত্মরক্ষা এবং যুদ্ধের উপযোগী অস্ত্র তৈরি করতো তামা দিয়েই। সব কিছু করতো কি দিয়ে? তামা দিয়ে, ঠিক আছে? এই যুগের মানুষ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেছে। আচ্ছা, এরপর দেখো এই জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যে জিনিসগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে? যে জিনিসগুলো আমাদের জানা দরকার। দেখো পাণ্ডুর রাজার ঢিবিতে, তাহলে পাণ্ডুর রাজার ঢিবি মানে কি? ঢিবি মানে উঁচু মাটির ঢিপি, উঁচু একটা যেরকম মাটির ঢিপি থাকে না পাহাড়ের মতো, মাটির ঢিপি এরকম। তাহলে এই যে পাণ্ডুর রাজা ঢিবিতে প্রাপ্ত নিদর্শন থেকে বোঝা যায় তাম্রযুগের মানুষ সম্ভবত মাতু দেবী এবং লিজা পূজা করতো, ঠিক আছে? এই দুটো দেবীর নাম হচ্ছে মাতু দেবী এবং লিজা পূজা করতো। এই তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো। তাহলে তাম্রযুগে কি করতো? কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো। এছাড়া তারা শিকার এবং মাছ ধরার কাজের সাথে জড়িত ছিল। তাহলে এই বড়শি টড়শি সব বানাতো তামা দিয়ে। তাহলে ভাবো আগে আমরা এখন বাঁশ, তারপরে যে বিভিন্ন প্লাস্টিক দিয়ে বানাচ্ছে, তারা কি করতো? তামা দিয়ে বানাতো। এই যুগের মানুষ মৃতদেহ কবর দিত। তাহলে এই যুগের মানুষ কি করতো? মৃতদেহ কবর দিত, ঠিক আছে? এই চারটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, যে তাম্রযুগে কি হয়েছে। ব্রোঞ্জটা আরেকটু বলেন। তামা এবং টিন, প্রথমে তামার ব্যবহার শিখলো, শিখার পরে
ব্রোঞ্জ এবং টিন, ঠিক আছে, ব্রোঞ্জ এবং টিনটা, ব্রোঞ্জ টিন একসাথে মানে সরি তামা এবং টিন একসাথে মিশিয়ে তৈরি করলো হচ্ছে ব্রোঞ্জ। কারণ তামার ব্যবহার, তামা তখন দুর্লভ বস্তু ছিল, খুবই কম পাওয়া যায়, তো তামার ব্যবহার আস্তে আস্তে যখন শুরু হলো তখন কিন্তু তামার ব্যবহারটা কমে গেল যখন, তারপর তারা শুরু করলো ব্রোঞ্জ, মানে টিন এবং তামা দুইটা মিশে, যেন তামাটা কম লাগে, টিনের দাম তখন কম, তাহলে তামা এবং টিন মিশে ব্রোঞ্জ যুগের সূচনা হলো, ঠিক আছে। দিয়া ইসলাম বলছে সোশ্যোলজি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 20 শতকে, এবং প্রথম মানে সোশ্যোলজি উৎপত্তি হয়েছে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে 1839 সালে, ঠিক আছে। ওকে ওকে, সবাই কি ক্লিয়ার? দেখো এই 4টা জিনিস মনে রাখো, তাহলেই হবে। পান্ডুরাজা ঢিবিতে প্রাপ্ত নিদর্শন থেকে তাম্রযুগের সূচনা পাওয়া যায়। তারপরে তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো, তারা এছাড়া তারা শিকার এবং মাছ ধরার কাজ করতো, এবং মৃতদেহ কবর দিত, এরা হচ্ছে তাম্রযুগ। এবার আসে ব্রোঞ্জ যুগ। দেখো প্রাচীন ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে মানুষের ধাতুগত যে সাংস্কৃতিক উন্নয়ন, এই তৃতীয় পর্যায়ে হচ্ছে ব্রোঞ্জ যুগ। সুমেরের সভ্যতা সর্বপ্রথম তামার সাথে টিন মিশে, দেখো আমি বললাম না তামা প্লাস টিন, তামা প্লাস টিন, এই প্রশ্নটা হবে যে তামা প্লাস টিনের সাথে মিশে কি হয়েছে, ব্রোঞ্জ তৈরি প্রক্রিয়া শুরু হয়। এটা কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। তামা প্লাস টিন মিশে ব্রোঞ্জ যুগে শুরু হয়। এই যুগকে প্রথমে ধাতু যুগ বললেও, ঠিক আছে, এই যুগকে প্রথমে কি বলছে বলতো, ধাতু যুগ যদি বলেও থাকে এই হিসেবে আখ্যায়িত করা হয়। এই যুগের শুরুর পর্যায়ে অনেক সময় তামা পাথরের যুগও বলা হয়। তাহলে দেখো তামার যুগটা শেষ হওয়ার পর তামা এবং টিন মিলে ব্রোঞ্জ যুগের তৈরি হয়, ঠিক আছে। এরপর ব্রোঞ্জ যুগটা কিভাবে আমাদের প্রভাব বিস্তার করছে এটা একটু দেখো, যে ব্রোঞ্জ যুগের কাজ কি। এই যে এই ব্রোঞ্জ যুগকে 3টা ভাগে ভাগ করা আছে, একটা প্রাক ব্রোঞ্জ যুগ, একটা মধ্য, এবং একটা হচ্ছে পরবর্তী। একটা প্রাক, একটা মধ্য, একটা হচ্ছে পরবর্তী। আচ্ছা, আমরা আর বেশিক্ষণ ক্লাস নেব না, এটা অনেক বড় একটা অধ্যায়, ঠিক আছে। আমরা এর পরবর্তী অংশ আবার পরদিনে করবো, তবে কিছু এখনো আছে, সেটা আমরা একটু শেষ করি। তাহলে দেখো ব্রোঞ্জ যুগে মুদ্রার প্রচলন শুরু হয়, তাহলে একটু খেয়াল করো, এই যে মুদ্রার প্রচলন শুরু হয় কোথায়? ব্রোঞ্জ যুগে, ঠিক আছে। এবং তার ফলে বিভিন্ন স্থানে সাধারণ বাজার গড়ে ওঠে, তাহলে বাজার গড়ে ওঠে কোথায়? ব্রোঞ্জ যুগে। এরপর হচ্ছে এই যুগে যাযাবর গোষ্ঠীগুলো স্থায়ী বসতি গড়ে তোলে, তাহলে যাযাবর গোষ্ঠী কত স্থায়ী বসতি গড়ে তোলে কখন? ব্রোঞ্জ যুগে। এই চাকার আবিষ্কার হয়, তারপর হচ্ছে কি বলছে, গাড়ি চালিত গাড়ির ব্যবহার শুরু হয়, অর্থাৎ চাকা চালিত, ঠিক আছে, যান চালিত গাড়ির ব্যবহার শুরু হয়। অ্যাসিরীয় এবং সুমেরীয় অঞ্চলে সর্বপ্রথম যানবাহন হিসেবে নৌকা প্রচলিত হয়, তাহলে প্রথমে যানবাহন হিসেবে কি প্রচলিত হয়? নৌকা। ব্রোঞ্জ যুগে চাকা এবং পশুর সাহায্যে চাষাবাদ শুরু হয়, ঠিক আছে, চাকা এবং পশুর সাহায্যে কি শুরু হয়? চাষাবাদ শুরু হয়। এই যুগে সর্বপ্রথম ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপ ধারণ করে, তাহলে এই ব্রোঞ্জ যুগের কিছু কাজ যেটা আমাদের কি করে বলতো, ব্রোঞ্জ যুগের কিছু কাজ আমাদের কি করে, যেটা আমাদের সভ্যতায় বিকাশ ঘটায়, মনে থাকবে। এরপর নব্যপ্রস্তর যুগে যে লিখন পদ্ধতির সূচনা হয়েছিল, দেখো ব্রোঞ্জ যুগে তার যথেষ্ট উন্নত হয়। এই যুগের শেষ সময় মিশরীয়রা এই যে হাইরোগ্রাফিক্স, দেখো হাইরোগ্রাফিক্স কি প্রশ্ন হয় এখান থেকে, যে হাইরোগ্রাফিক্স কি, তাহলে হাইরোগ্রাফিক হচ্ছে একটা লিখন পদ্ধতি, তাহলে হাইরোগ্রাফিক হচ্ছে কি? লিখন পদ্ধতি। এটাও কিন্তু এই ব্রোঞ্জ যুগে আসে। এই সময় মিশরীয়রা কিন্তু আবিষ্কার করে। এবার বলতে পারে যে বাংলা বর্ণমালা কারা আবিষ্কার করছে? বাংলা বর্ণমালা মিশরীয়রা আবিষ্কার করছে। কারা আবিষ্কার করছে? মিশরীয়রা, ঠিক আছে। বাংলা বর্ণমালা অর্থাৎ ব্যঞ্জন বর্ণ আবিষ্কৃত হয়, এই ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করছে কারা? মিশরীয়রা। আর গ্রিকরা আবিষ্কার করছে হচ্ছে স্বরবর্ণ। তাহলে এই যে লিখন পদ্ধতি আবিষ্কার করছে কারা? এই যে হাইরোগ্রাফিক একটা লিখন পদ্ধতি, এই লিখন পদ্ধতি আবিষ্কার করছে হচ্ছে মিশরীয়রা। এরপর শিক্ষার প্রসার ঘটে কিন্তু এই ব্রোঞ্জ যুগে। এই যুগে ব্রোঞ্জের তৈরি যন্ত্রপাতি পৃথিবীর বিভিন্ন স্তরে উন্নত করে। এই শেষ দিকে মৃতদেহ পুরানো রীতি চালু হয়, তাহলে মৃতদেহ পুরানো রীতি চালু হয় ব্রোঞ্জ যুগে। আর তাম্র যুগে মৃতদেহ কবর দেওয়া হতো। পার্থক্য একটু বুঝো, মৃতদেহ কবর দেওয়া হতো হচ্ছে তাম্র যুগে, আর ব্রোঞ্জ যুগে আসে এই মৃতদেহ পুরানো হতো, ঠিক আছে। এরপর আসে লৌহ যুগ। এই লোহা হচ্ছে আধুনিক সভ্যতার ভিত্তি, ঠিক আছে। কি বললাম? লোহা হচ্ছে আধুনিক সভ্যতার ভিত্তি, বুঝতে পারছি আমরা। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে কি? লোহা। অর্থাৎ এই লৌহ শিল্পে যারা যত এগিয়ে আছে সেই দেশ তত বেশি উন্নত। মূলত এশিয়ার মাইনরে এই লোহা পাওয়া যায়। প্রথমে লোহা আবিষ্কার হয় কোথায়? এশিয়ার মাইনরে।
বসবাসরত হিটরাইটরা সর্বপ্রথম লৌহ শিল্পের সূচনা করেন। তাহলে হিটরাইটরা লৌহ শিল্পের প্রচলন শুরু করেন প্রথমে। আর এই লৌহ শিল্পের প্রথম উৎপত্তি ঘটে কোথায়? এশিয়ার মাইনরে। তাহলে এশিয়ার মাইনরে প্রথম লৌহ শিল্পের উৎপত্তি ঘটে, মনে থাকবে। তো লৌহ শিল্পের বিকাশ ঘটে কখন? এশিয়ার মাইনরে। বাংলা স্বরবর্ণ আবিষ্কার করছে গ্রিকরা, আর বাংলা ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করছে ফিনিশিয়ারা, বাংলা লিপি আবিষ্কার করছে ফিনিশিয়ারা, ঠিক আছে। এই লৌহ সভ্যতা, লৌহর জন্য নগর সভ্যতা সৃষ্টি হয়। তো নগর সভ্যতা মানে কি? এই যে আমাদের শহরের সভ্যতা, এটা সৃষ্টি হয় হচ্ছে লৌহ শিল্পের মাধ্যমে। তারপর উৎপাদন ব্যবস্থা, শ্রম বিভাজন, লিপির উন্নয়ন ঘটে লৌহ শিল্পে। এরপর পশুর ব্যবহার, চাকার ব্যবহার শুরু হয়, ঠিক আছে। আর একটু লাগবে। তাহলে আমরা এরপরে প্রত্নতত্ত্বের বিভিন্ন স্থানগুলো পড়বো আমরা পরবর্তী টপিকে, ঠিক আছে। আমরা কি করবো বলতো? পরবর্তী টপিকে আমরা কি করব? পরবর্তী টপিকে হচ্ছে আমরা এই যে ওয়ারী বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি এগুলো পড়বো আমরা পরবর্তী স্লাইডে, ঠিক আছে। আমরা আজকে প্রথম অংশ পড়লাম। আর এখানে একটু দেখো যে আসলে এটা কি প্রভাব ফেলেছে। দেখো, বাংলাদেশের সমাজ এবং সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থান, অর্থাৎ এই যে পাহাড়পুরের বৌদ্ধবিহার, মহাস্থানগড়, ময়নামতি, এগুলো আমাদের সভ্যতায় কি প্রভাব ফেলছে, আমরা কিভাবে জানতে পারি এই সভ্যতাগুলো কারা শাসন করছে, মুসলিম ধর্ম কিভাবে আসছে, হিন্দু ধর্ম কিভাবে আসছে, বৌদ্ধ ধর্মের বিকাশ কিভাবে ঘটছে, ঠিক আছে, কিভাবে এত এত ধর্ম সৃষ্টি হলো, আমরা কিন্তু এই প্রাচীন সভ্যতা থেকে জানতে পারি। বোঝা গেছে আমার কথা? তাহলে আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সবাই একটু দোয়া করো আমার জন্য। আমি এখনো অসুস্থ, যেন সুস্থ হয়ে ভালোভাবে তোমাদের জন্য ক্লাস নিতে পারি। যেমন আজকে ক্লাসে রসকস কিছুই ছিল না তেমন, কারণ আমার নিজের ভেতরে রসকস নাই। বোঝা গেছে? এই যে কথা বলার ধরন, মানে একটু মানে মেজাজ ফুরফুরো, তাও তোমাদের সামনে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আর সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাবে আমার আইডিতে, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি এখানে মেনশন করে, হ্যাঁ। সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাড হয়ে যাবে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই।